মডার্ন ড্রামার শেষ ড্রামা হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, লিখেছেন অসবর্ন আর কি। তো এই টাইটেল নেম হচ্ছে যে এমন ব্যক্তি যাকে দেখতে সবসময় অ্যাংরি মনে হয়, যে রাগান্বিত অবস্থায় আছে, খুব ডিস্টার্ব আছে আর কি। ক্যারেক্টার দেখেন, জিমি পটার, হি ইজ দ্য মেইন ক্যারেক্টার ইন দ্য ড্রামা। সে হচ্ছে ড্রামার প্রধান চরিত্র। হি লাইক অ্যালিজন অ্যাট এ পার্টি অ্যান্ড ডিসাইডেড টু ম্যারি হার টু অ্যাচিভ মেন্টাল পিস। সে কোনো একটি পার্টিতে অ্যালিজন নামক একজন মেয়েকে দেখে এবং তার ভালো লাগে, এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় মেন্টাল পিস পাওয়ার জন্য, মানসিক শান্তির জন্য। বাট আফটার ম্যারেজ হি ফাউন্ড দ্যাট অ্যালিজন ওয়াজ ইনঅ্যাটেন্টিভ টু জিমিস অ্যাফেয়ার। কিন্তু বিয়ের পরে পুরো চরিত্র চেঞ্জ হয়ে যায়, প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায়। সে দেখে যে তার ওয়াইফ অ্যালিজন আর তার প্রতি তেমন আগ্রহ নেই, বা তাদের মধ্যে কনজুগাল লাইফ সুখের নয়। এই নিয়ে তারা হতাশায় ভোগে। অ্যালিজন পর্টার, শি ইজ দ্য ওয়াইফ অফ জিমি, সে হচ্ছে জিমির ওয়াইফ। শি বিলংস টু অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, সে উঁচু বংশের একজন মেয়ে। বাট ম্যারিড জিমি উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য ফ্যামিলি, কিন্তু পরিবারের মত না নিয়েই, পরিবারের অমতেই সে জিমিকে বিয়ে করে। ক্লিফ লুইস, হি ইজ দ্য ফ্রেন্ড অফ জিমি অ্যান্ড হি র্যান এ সুইট মিট স্টল উইথ জিমি। সে হচ্ছে জিমির ফ্রেন্ড, এবং এই ক্লিপ লুইস জিমিকে সাথে নিয়ে একটি সুইট মিট স্টল, মিষ্টির দোকান পরিচালনা করত। এরপরে আরো একটি ক্যারেক্টার হচ্ছে হেলেনা চার্লস। শি ইজ দ্য ফ্রেন্ড অফ অ্যালিজন, সে হচ্ছে অ্যালিজনের বান্ধবী। শি ইজ এ সাইড অ্যাক্ট্রেস, সে পেশায় একজন সাইড অ্যাক্ট্রেস। জিমি ডিড নট লাইক হার বাট লিভ উইথ হার লাইক হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। জিমি এই হেলেনা চার্লসকে খুব একটা পছন্দ করতো না, কিন্তু কোনো কারণে হেলেনা চার্লস তাদের বাসায় এসে কিছুদিন থাকে, এবং শেষে গিয়ে দেখা যায় যে সে জিমির সাথে হাজবেন্ড ওয়াইফের মতো বসবাস করতে শুরু করে। হুইচ সোসাইটি ইজ প্রেজেন্টেড ইন দ্য ড্রামা, ড্রামায় কোন সমাজ ব্যবস্থাকে উপস্থাপন করা হয়েছে? দ্য আমেরিকান টাউন লাইফ ইজ প্রেজেন্টেড ইন দ্য ড্রামা, আমেরিকান টাউন লাইফকে এই ড্রামায় উপস্থাপন করা হয়েছে। এই ড্রামায় কে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, অর্থাৎ কাকে দেখলে অ্যাংরি মনে হতো? দ্য প্রোটাগনিস্ট অফ দ্য ড্রামা জিমি পর্টার ইজ লুক ব্যাক ইন অ্যাঙ্গার। প্রোটাগনিস্ট, প্রধান চরিত্র, জিমি পর্টার হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার বিকজ হি ওয়াজ ডিসস্যাটিসফাইড উইথ দ্য সোশ্যাল সিস্টেম। কারণ সেই সামাজিক যেই সিস্টেম ছিল তা নিয়ে সে সন্তুষ্ট ছিল না। এই কারণেই সে সর্বদাই এই অ্যাংরি টাইপ থাকতো। হোয়াই ওয়াজ জিমি অলওয়েজ অ্যাংরি, জিমি সবসময় কেন রাগান্বিত থাকতো? আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দেয়ার ওয়াজ এ জেনারেশন গ্যাপ, একটি জেনারেশন গ্যাপ হয়ে যায়। দ্য ইয়ং পিপল ওয়ার ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট দ্য ডিজায়ার অ্যান্ড অ্যাচিভমেন্ট, যুবক পুরুষেরা, তারা তাদের ডিজায়ার এবং অ্যাচিভমেন্ট, এগুলো নিয়ে তারা হতাশায় ভুগত, যে তারা কি পেল আর কি তাদের আশা কিছুই পূরণ হলো না, এই নিয়ে আর কি। দে স্যাক্রিফাইসড মাচ অন দ্য ব্যাটলফিল্ড বাট গট নাথিং, তারা যুদ্ধ ক্ষেত্রে অনেক কিছু হারিয়েছে কিন্তু পরিশেষে কিছুই পায়নি। জিমি পর্টার বিলংস টু এ মিডল ক্লাস ফ্যামিলি, জিমি পর্টার মিডল ক্লাস বা মধ্যবিত্ত পরিবারে সে বসবাস করত। হি স দ্য হার্ডশিপ অফ হিজ ফ্যামিলি, সে তার পরিবারের যে দুঃখ দুর্দশা ছিল সে নিজে তা দেখেছে বা অনুভব করেছে। হিজ ফাদার ডাইড বিফোর হিজ আইস, তার পিতা তার চোখের সামনেই মৃত্যুবরণ করেন সুচিকিৎসার অভাবে। হি কমপ্লিটেড গ্রাজুয়েশন বাট ডিড নট ম্যানেজ আ জব, সে গ্রাজুয়েশন শেষ করেছে কিন্তু কোনো জব বা চাকরির ব্যবস্থা করতে পারেনি। অল দিস ইনসিডেন্টস ইনফ্লুয়েন্সড জিমি টু বি অ্যান অ্যাংরি পারসন, আর এই সকল ঘটনা জিমিকে রাগান্বিত ব্যক্তি হতে ইনফ্লুয়েন্স করেছে, প্রভাবিত করেছে। বিসাইডস দিস, এছাড়াও, হিজ ওয়াইফস ফ্যামিলি বিলংস টু অ্যান অ্যারিস্টোক্রেটিক ক্লাস, তার ওয়াইফের পরিবার উঁচু পরিবার ছিল বা সম্ভ্রান্ত পরিবার ছিল। অ্যান্ড জিমি ফেল
দে ওয়ার মকিং হিজ পুয়ার কন্ডিশন। আর জিমি এইটা ভাবতো যে সে যে হতদরিদ্র বা জরাজীর্ণ জীবন পার করতেছে, এইটা দেখে তার শ্বশুরের পরিবারের লোকেরা তাকে নিয়ে মকিং করে, বিদ্রূপ করে, হাসি ঠাট্টা করে। এগুলো কথা ভেবে সে সবসময় এই রাগান্বিত থাকতো, অ্যাংরি বিহেভিয়ার করতো আর কি। হাউ ডিড জিমি এক্সপ্রেস হিজ অ্যাংরি বিহেভিয়ার? সে যে এই অ্যাংরি থাকতো, সবসময় রাগান্বিত থাকতো, এইটা কিসের মাধ্যমে প্রকাশ করতো? বিং ফ্রাস্ট্রেটেড, জিমি ওয়াজ অ্যাংরি উইথ এভরিওয়ান অ্যারাউন্ড হিম। সে হতাশায় ভুগে ভুগে এমন আচরণ করত যে জিমির চারপাশে যারা থাকতো, প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের সাথে সে রাগান্বিত আচরণ করত। হি ডিসলাইকড সাম নিউজ পেপার অ্যান্ড ক্রিটিসাইজড নিউজ আইটেমস। সে বাসায় যে নিউজ পেপার গুলো দিয়ে যেত, সেগুলো দেখেও সে বিরক্ত হতো বা ডিসলাইক করতো, এমনকি অনেক নিউজ নিয়ে সে সমালোচনাও করতো। হি ডিসলাইকড হিজ ওয়াইফস কন্টিনিউয়াস অ্যান্ড ভিজিটিং দ্য চার্চ। তার ওয়াইফ অ্যালিজন যেই কন্টিনিউয়াস ধারাবাহিক ভাবে চার্চে যেত, এটা নিয়েও সে তিরস্কার করতো বা তার মধ্যে রাগান্বিত ভাব হতো। He used to blow the bugle at the house to irritate his wife. সে তার বাসায় এই বিউগল বাজাতো, একটি বাদ্যযন্ত্র, বাঁশির মতো, যেন তার ওয়াইফকে বিরক্ত করতে পারে। Besides this, এছাড়াও he expressed his angriness by criticizing Alison's family members, mainly her mother, father, and brother. এছাড়াও সে অ্যালিজনের পরিবারের সদস্যদেরকে ক্রিটিসাইজ করত, বিশেষ করে তার পিতা, মাতা এবং ভাইদেরকে ক্রিটিসাইজ করে করে তার রাগ প্রকাশ করত। ডিসকাসড দ্য বেস্ট ইমাজারি ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। এটি একটি লিটারারি টার্ম, বেস্ট ইমাজারি, যেটাকে লেখক অসবর্ন এই লুক ব্যাক ইন অ্যাঙ্গারে প্রয়োগ করেছেন। জিমি পর্টার অ্যান্ড অ্যালিজন পর্টার প্লেড দ্য গেম বিয়ার অ্যান্ড স্কুইরেল। জিমি পর্টার এবং অ্যালিজন পর্টার তারা একটি খেলা খেলতো, যেটার নাম ছিল বিয়ার অ্যান্ড স্কুইরেল। বিয়ার বলতে আমরা ভাল্লুক বুঝি এবং স্কুইরেল বলতে কাঠবিড়ালি বুঝে থাকি। টু গেট রিলিফ অর টু এস্কেপ ফ্রম দ্য হার্শ রিয়েলিটিস অফ প্র্যাকটিক্যাল লাইফ। তারা এই খেলাটি কেন খেলতো? যেন তারা এই বাস্তব জীবনের যে হার্শ রিয়েলিটিস ছিল, দুঃখ দুর্দশা, এগুলো থেকে মুক্তি পেতে বা এগুলো থেকে একটি এমটি স্পেস পাওয়ার জন্য, যেখানে গিয়ে তারা এই সকল দুঃখ দুর্দশা ভুলে থাকবে। Here the dramatist used the beast as the imagery of the human natural tendency for animal passion. এখানে এই নাট্যকার প্রাণীর আবেগের সাথে মানুষের আবেগের মিল আছে এটা প্রমাণ করার জন্য, বা এই তার চিত্র হিসেবে এই যে প্রাণীদেরকে উপস্থাপন করেছেন, বিয়ার অ্যান্ড স্কুইরেলকে উপস্থাপন করেছেন। হিউম্যানিটি অ্যান্ড অ্যানিম্যালিটি এক্সিস্ট ইন এভরি হিউম্যান বিং। এই হিউম্যানিটি এবং অ্যানিম্যালিটি, যা মানবিকতা এবং পশুত্ব আমরা বুঝে থাকি, এইটা প্রতিটি মানুষের মধ্যেই বিদ্যমান থাকে। অ্যান্ড দ্যাট ইজ প্রেজেন্টেড বাই দ্য অ্যানিমেল অফ বিয়ার অ্যান্ড স্কুইরেল। আর এই হিউম্যানিটি এবং অ্যানিম্যালিটি তিনি এই ভাল্লুক এবং কাঠবিড়ালির মতো প্রাণীদের দ্বারা উপস্থাপন করেছেন। অর্থাৎ মানুষের আবেগের সাথে প্রাণীদেরও যে আবেগের মিল আছে, এইটা তিনি উপস্থাপন করতে এই বিশেষ টার্ম তিনি ইউজ করেছেন। জিমি বিকাম দ্য বিয়ার, অন দ্য আদার হ্যান্ড অ্যালিজন আ স্কুইরেল। এই খেলা খেলতে গিয়ে জিমি বিয়ার ভালুকের ভূমিকা পালন করত এবং অ্যালিজন স্কুইরেলের ভূমিকা পালন করত। দ্য অ্যানিম্যাল প্যাশন ইজ রিফ্লেক্টেড থ্রু দ্য অ্যাক্টিভিটিস অফ জিমি। অ্যানিম্যাল প্যাশন বা পশুর যে আবেগের, এইটা জিমির চরিত্রে ভালোভাবে ফুটে উঠেছে। ইন দ্য গেম হি অলসো প্রেজেন্টেড হিজ বিস্ট লাইক অ্যাটিটিউড টু অ্যালিজন। এই খেলা খেলতে গিয়ে এই জিমি পর্টার তার যে পশুর মতো অ্যাটিটিউড ছিল, সেইটা সে অ্যালিজনের প্রতি দেখিয়েছে। অর্থাৎ জিমি যে ভালুকের চরিত্রে ভূমিকা পালন করেছে বা ভালুকের চরিত্রে অ্যাক্টিং করেছে, ভালুক কি দেখতে শুনতে শক্তিশালী বা খুবই অ্যাগ্রেসিভ, এইটা সে অ্যালিজনের প্রতি প্রয়োগ করেছে। অ্যালিজন ইজ ভেরি টেন্ডার ইন নেচার অ্যান্ড দ্যাট ইজ রিফ্লেক্টেড ইন স্কুইরেল। আর অ্যালিজন ছিল কোমল প্রকৃতির একজন মেয়ে, যেটা
এই যে স্কুইরেল, কাঠবিড়ালি খুবই নরম কোমল একটি প্রাণী, এইটার চরিত্রের মধ্যে ফুটে উঠেছে। বোথ দ্য বিয়ার অ্যান্ড স্কুইরেল প্রেজেন্টেড দ্য পার্সোনালিটিস অফ জিমি অ্যান্ড অ্যালিজন রেসপেক্টিভলি। আর এই উভয় প্রাণী, ভালুক এবং কাঠবিড়ালি, তারা নিজেদের পার্সোনালিটিস উপস্থাপন করেছে এই জিমি এবং অ্যালিজনের ক্যারেক্টারের মধ্য দিয়ে। ইন ফাইন, জিমি অ্যান্ড অ্যালিজন আর নট পার্টিকুলার, দে আর জেনারেল ইন নেচার। পরিশেষে এটা বলা যায় যে জিমি এবং অ্যালিজন তারা এই ধারাবাহিক নয়, তারা সাধারণ প্রকৃতির মতোই। থ্রো দ্য বিস্ট ইমাজারি, এই বিস্ট ইমাজারির মধ্য দিয়ে দ্য রাইটার প্রেজেন্টেড টু ডিস্টিংক্ট হিউম্যান বিহেভিয়ার্স। লেখক দুই ধরনের বা দুটি আলাদা আচরণ তিনি উপস্থাপন করেছেন বা দেখিয়েছেন। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য গেম? তারা যে গেমস খেলে, বেয়ার অ্যান্ড স্কুইরেল, এই খেলার গুরুত্ব কি? By playing the game, Bear and Squirrel, they made a romantic world to escape from the harsh reality of life and their failure of marital life. এই গেম বিয়ার অ্যান্ড স্কুইরেল খেলার মাধ্যম দিয়ে তারা একটি রোমান্টিক ওয়ার্ল্ড সৃষ্টি করত, নিজেদের মতো করে একটি পৃথিবী বানিয়ে নিত যেখানে তারা এই বাস্তব জীবনের যে হার্শ রিয়েলিটি এবং তাদের যে ফেইলিউর ম্যারিটাল লাইফ ছিল, এইটা থেকে বাঁচার জন্য তারা এই খেলাটি খেলতো। অল দ্য টাইম অ্যালিজন অ্যান্ড জিমি ওয়ার্ল্ড অ্যান্ড দে ওয়ার ফেড আপ উইথ ইচ আদার। সবসময় তারা একে অপরের সাথে ঝগড়া করত, এতে করে তারা একে অপরের প্রতি বিরক্ত হয়ে পড়েছিল। জিমি বিকামস দ্য স্ট্রং বিয়ার অ্যান্ড অ্যালিজন টেন্ডার স্কুইরেল। এই খেলায় জিমি একজন স্ট্রং, খুবই শক্তিশালী ভালুকের ভূমিকা পালন করত এবং অ্যালিজন এই কাঠবিড়ালির ভূমিকা পালন করত। দ্য বিয়ার অ্যাটাক দ্য স্কুইরেল ওয়াইডলি অ্যান্ড দ্য স্কুইরেল ওয়ান্টেড টু রিলিজ দ্য বিয়ার। এই খেলায় ভালুক খুবই অ্যাগ্রেসিভ ভাবে কাঠবিড়ালিকে আক্রমণ করত এবং কাঠবিড়ালি তার এই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করত। দে ফাউন্ড পিস অফ মাইন্ড বাই প্লেইং দ্য গেম। আর এই খেলা খেলার মাধ্যম দিয়ে তারা মানসিক প্রশান্তি খুঁজে পেত। মেন্টাল রিল্যাক্সেশন ওয়াজ দ্য অ্যাচিভমেন্ট অফ দ্যাট গেম। আর এই মানসিক প্রশান্তি ছিল এই গেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন। এরপরে সামারি দিয়ে দিই এখানে। লুক ব্যাক ইন অ্যাঙ্গার, অসবর্ন। সামারি: Look Back in Anger is a post-war drama that presents the frustrated young generation. Look Back in Anger একটি পোস্ট-ওয়ার ড্রামা যেটাতে এই ইয়ং ফ্রাস্ট্রেটেড জেনারেশনকে উপস্থাপন করা হয়েছে। In this drama, Jimmy Porter is presented as an angry young man. এই ড্রামায় জিমি পর্টারকে একজন অ্যাংরি ইয়ং ম্যান হিসেবে উপস্থাপন করা হয়েছে, who is always critical of his surroundings, যে সব সময় তার আশেপাশের মানুষ নিয়ে সবসময় ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করত। He married Allison, an aristocratic girl belonging to the upper class. সে অ্যালিজনকে বিয়ে করেছিল যে ছিল উচ্চ বংশীয় একজন মহিলা। The conjugal life of Jimmy and Allison was not happy because of the social division. তাদের যে দাম্পত্য জীবন তা খুব সুখকর ছিল না, এর কারণ ছিল সোশ্যাল ডিভিশন, সামাজিক শ্রেণীভেদ। At first sight, Jimmy and Allison fall in love without regarding their class division. জিমি এবং অ্যালিজন তাদের ক্লাস ডিভিশন এটা খেয়াল না রেখেই একে অপরের প্রতি প্রেমে পড়ে যায়। After marriage, Jimmy was sheltered at his friend's house. বিয়ের পরে জিমি তার বন্ধুর বাসায় আশ্রয় নেয়, and his mother helped him to start a shop. আর জিমির বন্ধুর মা তাকে একটি শপ পরিচালনা করতে সহযোগিতা করে। For that reason, Jimmy was always grateful to his mother. আর এর কারণে জিমি তার বন্ধুর মায়ের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকত। Later on, Jimmy rented a flat and started to live there with the sublet, Mr. Cliff. এরপরে সে ওই বাসা ছেড়ে দিয়ে নতুন করে একটি সাবলেটে বাসা নিয়ে মিস্টার ক্লিফের সাথে থাকতো। হি ইজ আ ফ্যামিলি ফ্রেন্ড অফ অ্যালিজন অ্যান্ড জিমি। সে ছিল অ্যালিজন এবং জিমির ফ্যামিলি ফ্রেন্ড। দ্য বিহেভিয়ার অফ জিমি চেঞ্জেস আফটার ম্যারেজ।
বিয়ের পরে জিমির ব্যবহার আচার আচরণ পরিবর্তন হয়ে যায়। হি বিহেভস আনইউজুয়ালি উইথ অ্যালিজন। সে অ্যালিজনের সাথে অপ্রত্যাশিত আচরণ করত। হি ক্রিটিসাইজড দ্য সানডে নিউজ পেপার। সানডে নিউজ পেপারকে ক্রিটিসাইজ করত, সমালোচনা করত। দ্য চার্চ অ্যান্ড দ্য কন্টিনিউয়াস আয়রনিং অফ অ্যালিজন। এবং এই যে তার ওয়াইফ ধারাবাহিকভাবে যে চার্চে যেত, এটা নিয়েও সে নানানভাবে তাকে হেনস্থা করত বা তিরস্কার করত। অ্যালিজন ওয়াজ ফেড আপ উইথ জিমিস বিহেভিয়ার অ্যান্ড কুড নট কনভে আ পিস অফ গুড নিউজ টু জিমি। আর এসব কারণে জিমির যে ব্যবহার ছিল, এতে করে অ্যালিজন খুবই বিরক্ত হয়ে গিয়েছিল। অ্যালিজনস ফ্রেন্ড হেলেনা, a side actress, visited the house for some official purpose. অ্যালিজনের বান্ধবী হেলেনা কোন একটি অফিসিয়াল কাজে সে তাদের বাসায় এসে থাকে। In the meantime, Jimmy's friend's mother was sick and she was in death bed. এরপরে কোনো এক সময় জিমির বন্ধুর মা খুবই অসুস্থ হয়ে পড়ে, এমনকি মৃত্যু শয্যায় গিয়ে পড়ে। জিমি wanted to visit her, but Allison was not interested in it. আর এই খবর পেয়ে জিমি তার বন্ধুর মাকে দেখতে যেতে চায়, কিন্তু অ্যালিজন এ ব্যাপারে আগ্রহী ছিল না। হেলেনা কনভিন্সড অ্যালিজন অ্যাবাউট দ্য রাফ বিহেভিয়ার অফ জিমি অ্যান্ড হেল্প টু হার টু লিভ দ্য হাউস। এগুলো ঝামেলার পরে হেলেনা তার বান্ধবী অ্যালিজনকে কনভিন্স করে যে হোক একটু ব্যবহার খারাপ, কিন্তু কোনো এক সময় গিয়ে ঠিক হয়ে যাবে। তার পরবর্তীতে গিয়ে কোনো এক সময় গিয়ে যখন এটা ম্যানেজ হয় না, তখন অ্যালিজন বাসা ছেড়ে চলে যায়। উইদাউট ইনফর্মিং জিমি, অ্যালিজন লেফট দ্য হাউস উইথ হার ফাদার। এক সময় গিয়ে অ্যালিজন এই জিমিকে না জানিয়েই তার বাবার সাথে বাসায় চলে যায়, মায়ের বাড়িতে চলে যায়। হেলেনা অ্যান্ড জিমি লিভ টুগেদার অ্যান্ড জিমি ওয়াজ ভেরি কর্ডিয়াল টু হেলেনা। যখন অ্যালিজন চলে গেল, তখন জিমি এবং হেলেনা তারা একে অপরের সাথে খুবই ঘনিষ্ঠভাবে বসবাস করতে লাগলো। আর এক্ষেত্রে জিমি হেলেনার প্রতি খুবই সহানুভূতিশীল ছিল। ক্লিফ লেফট দ্য ফ্ল্যাট অ্যান্ড স্টার্টেড আ নিউ বিজনেস। আর এই সময়ে ক্লিফ সেই ফ্ল্যাট ছেড়ে অন্য কোথাও চলে গিয়ে তার নিজস্ব বিজনেস শুরু করে। A few months later, Allison came back home to take her some belongings. কিছু মাস পরে অ্যালিজন ফিরে আসলো তার কিছু বিলঙ্গিংস নেওয়ার জন্য। She was ashamed to see the intimacy between Jimmy and Helena. সে এসে দেখলো যে হেলেনা এবং জিমি খুবই ঘনিষ্ঠভাবে বসবাস করতেছে। তাদের যে ইন্টিমেসি, অন্তরঙ্গ মুহূর্তে, এটা দেখে সে খুবই লজ্জিত হলো। হেলেনা মেড হার আন্ডারস্ট্যান্ড দ্যাট জিমি লাভড হার অনেস্টলি বাট হিজ এক্সপ্রেশন ওয়াজ ডিফারেন্ট। আর এরপরে হেলেনা অ্যালিজনকে কনভিন্স করলো যে সে আসলে প্রকৃতভাবে তোমাকেই ভালোবাসে, যদিও জিমির এক্সপ্রেশনটা একটু আলাদা, সে পুরোপুরি ভাবে প্রকাশ করতে পারে না। হেলেনা লেফট দ্য হাউস ফর এভার। এরপরে হেলেনা সেই বাসা ছেড়ে চলে গেল। জিমি অ্যান্ড অ্যালিজন স্টার্টেড দেয়ার লাইফ এগেইন বাই প্লেইং দ্য গেম বিয়ার অ্যান্ড স্কুইরেল। আর এরপরে জিমি এবং অ্যালিজন তারা তাদের জীবন আবার শুরু করলো কিসের মধ্য দিয়ে? এই যে গেমস, বিয়ার অ্যান্ড স্কুইরেল গেমসটি খেলার মধ্যে দিয়ে।